এটা টুটুলের সাথে আমি শেয়ার করেছিলাম যে স্যারের সাথে আমার সম্পর্কটা হবে পারিবারিক সম্পর্ক। ওনাকে আমি ভালোবাসি, ওনাকে আমি পছন্দ করি আমার অ্যাজ আ ফাদার ফিগার হিসেবে। ওনার সাথে আমার কাজ করবার দরকার নেই, আমি কিন্তু অনেক কাজ করিও না। হুমায়ুন একবার একটা ছবি করলো, যে ছবিটার আমি ধরতে পেরেছিলাম যে ছবিটা কাজ ছায়া থেকে নেওয়া, এবং হুমায়ুন স্বীকার করেছিল আমাকে বললো যে আপনি আপনার চোখ তো বাজ পাখির চোখ, হ্যাঁ আনন্দ যেমন কানও কিন্তু কুকুরের কান। আমি কেবল নৌকা উপর উঠতে যাচ্ছি সিঁড়ি দিয়ে, হঠাৎ করে স্যার ওখান থেকে এসে হয় নামো 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 ধমক ধমক, এবং আমি লিটারেলি নেমে গেলাম। প্রথমে ফাজিল কোথাকার নামো, হায় হায়, আমাকে কিন্তু উনি প্রথম দেখেন। ওনার সাথে আমার যখন ফোনে কথা হয়, উনি আমাকে বলেছেন কেমন আছো, ভালো আছো, এই শুনে তুই চলে আসো 2টায়। আমি বলছি জি আচ্ছা চলে আসবো। তো এখন উনি আমাকে কোন 2টায় আসতে বলেছে এটা আমি বুঝি নাই, পরে জানলাম যে আমাকে রাত 2টায় আসতে বলা হয়েছে। হুমায়ুন আহমেদ হচ্ছে সেই মানুষ। হ্যালো মাহফুজ, তুমি কই? আমি শুটিংয়ে। কোথায়? ফোনটা রেখে দিল। কিছুক্ষণ পর এই আপনাকে ডাকে, কেউ একজন এসে বললো আপনাকে। কে জানি না। গিয়ে দেখি যে হুমায়ুন আহমেদ দাঁড়ায় আছেন আমার শুটিং বাড়ির সামনে, দাঁড়ায় আছেন গাড়িতে বসে আছেন আর কি, দাঁড়ায় বাইরে না, গাড়িতে আছে। ওঠো, চলে যেতেন। তা আমি কি হুমায়ুন ভাইকে বললাম হুমায়ুন ভাই আমি কাজটা করবো না। সবাই না অবাক হয়ে গেছে। বললা এটা নাকি অনেকে সাহস করতে পারে না। হ্যাঁ, কিন্তু আমার কাছে না হুমায়ুন ভাইকে কোনোদিন ভয়ঙ্কর মানুষ মনে হয়। স্যারের সাথে জীবনে আমি একটা জিনিস সবসময় মেনটেন করেছি, স্যারের সাথে আমার বলাই ছিল যে স্যার, এবং এটা টুটুলের সাথে আমি শেয়ার করেছিলাম যে স্যারের সাথে আমার সম্পর্কটা হবে পারিবারিক সম্পর্ক। ওনাকে আমি ভালোবাসি, ওনাকে আমি পছন্দ করি আমার অ্যাজ আ ফাদার ফিগার হিসেবে। ওনার সাথে আমার কাজ করবার দরকার নেই, আমি কিন্তু অনেক কাজ করিও নি, করাও হয়নি। এমন না যে তুই অগন্তি কাজ পাবি আমার রেগুলার একটা না সব কাজ করেছে এরকম না। না, খুব স্পেশাল ক্যারেক্টারগুলো ছাড়া স্যার আমাকে বলতেনও না, কারণ উনি জানতেন এই ক্যারেক্টারটা তানিয়াই করতে পারবে। তো আমি আজকে এইটুকু চ্যালেঞ্জ দিতে পারি, যারা অনেক কিছু বলে যে আমি এটা করেছি ওটা করেছি, আমি তাদেরকে চ্যালেঞ্জ দিতে পারি তারা এসে আমার সাথে ওই ক্যারেক্টারগুলো প্লে করুক। আই ওয়ান্ট টু সি দেম অ্যাক্টিং। যদি মানে স্যারের বিবেচনাটা ডেফিনেটলি, এবং টু বি ভেরি অনেস্ট, শাওনের ক্ষেত্রে যে মানে যে জায়গাটা বলে না, স্যারের ক্ষেত্রে ভাই স্যার অন্য লেভেলের একটা মানুষ। মানুষ বলে যে প্রভাব ফেলা বা এই করা সে করা অনেক কিছু, আমি তো আমার যতটুকু সময় আমি দেখেছি, আমি আগে পরের বিষয়ে আমি বলতে পারবো না। হুমায়ুন একবার একটা ছবি করলো, যে ছবিটার আমি ধরতে পেরেছিলাম যে ছবিটা কাজ ছায়া থেকে নেওয়া, এবং হুমায়ুন স্বীকার করেছিল আমাকে বললো যে আপনি আপনার চোখ তো বাজ পাখির চোখ, হ্যাঁ আনন্দ যেমন কানও কিন্তু কুকুরের কান। হ্যাঁ, বললো যে আর কী করে বুঝলেন? হুমায়ুন বলছে কী করে আপনি বললেন? আমি বলছি এই কারণে, আপনি যে 9 নম্বর বিপদ সংকেত ছবিটা করেছেন, এটা একটা কমেডি ছবি, দেখেছো বোধ হয়? দেখেছি। এই ছবিটা তো একদম কমেডি ছবি, কিন্তু এই কমেডির ভেতরে খুব সাবটেক্সটে কিন্তু একটা বিখ্যাত নাটকের ছায়া রয়েছে, রবীন্দ্রনাথের রক্তকরবী রাজা যেরকম নিজেকে গুটিয়ে রেখে দিয়েছিল, শেষ পর্যন্ত যখন আসলো, সে নাম কি, নন্দিনী আসলো, নন্দিনী এসে তার সেই বন্দি দশা থেকে তার রাজাকে মুক্ত করে নিয়ে এসে প্রকাশ্যে নিয়ে আসলো, প্রকৃতির মধ্যে নিয়ে আসলো, মানুষের মধ্যে নিয়ে আসলো। এখানে কিন্তু রহমত যে চরিত্র অভিনয় করেছিল, সেটা তানিয়া যেটাকে আসলো, তানিয়া বাইরের থেকে একটা মেয়ে আসলো, এসে নাচে গানে তার সমস্ত বন্দি দশা থেকে তাকে মানসিকভাবে বের করে নিয়ে আসলো। বলো আপনার তো চোখ তো খুব বাজ পাখির চোখ। হ্যাঁ বাজ পাখির চোখ, আপনি যদি খারাপ করে বলেন তার শকুনের চোখ বলতে পারেন, বলে যে কাউকে বলবেন না। হুমায়ুন তো খুব রসিক ব্যক্তি ছিলেন। তো এইসব পার করে যখন হুমায়ুন ভাই সিনেমা করলেন শ্রাবণ মেঘের দিনে যখন উনি আমাকে কাজ করতে বললেন, সেই সময় আমি তো খুব এক্সাইটেড। হ্যাঁ, তো ওখানে দুটো ক্যারেক্টার, একটা হচ্ছে ডক্টর শাহানা, আর আরেকটা হচ্ছে যেটা শাওন করলো, আমি না চরিত্রটার নাম এই মুহূর্তে ভুলে গেছি। হ্যাঁ, তো ওই সময় মানে আমার কাছে মনে হচ্ছিল যে ডক্টর শাহানাই আসলে মূল চরিত্র।
মানে উপন্যাসটা পড়ে মনে হয়েছিল। তো হুমায়ুন ভাই যখন ডাকলেন, নাকি ওই চরিত্রটাই শাওনেরটাই মূল চরিত্র, আমার ঠিক মনে নাই, মানে আমার মনে আছে এটুকু যে আমার খুব ওই চরিত্রটা হতে ইচ্ছা হয়েছিল। ডক্টর শাহানাটাই না, যেটা শাওন করলো, মানে ওইটা হতে ইচ্ছা হয়েছিল নাকি ডক্টর শাহানা, মানে এই মুহূর্তে এই জায়গাটা একটু মনে পড়ছে না, কিন্তু হুমায়ুন ভাই আমাকে কাজ করলেন ডক্টর শাহানাতে। এবং যখন আমি কাজ করতে গেলাম, কেন জানি আমার কাজ করতে গিয়ে মনে হলো আমি কিন্তু পুরো 1 মাসের প্রস্তুতি নিয়ে, তখন কিন্তু নুহাসপল্লী মাত্র নতুন হয়েছে মানে কি জায়গাটাকে কেনা হয়েছে, তখন কিন্তু এত ডেভেলপড হয় নাই। মানে যে ঘরগুলোতে আমরা ছিলাম ওগুলো ধরো ফ্লোরে শুধু বালি, মানে তখন ফ্লোরটা মানে বাধাই করাও হয়নি। এক একটা ঘরে আমরা থাকতাম, ঘরের পেছনে বাথরুমও তৈরি হয়নি, চালা ঘরের মতো বাথরুম। আচ্ছা। তো জাহিদ তো শ্রাবণ মেঘেদিনের মেইন কাস্ট, জাহিদ এবং তখন মৌ, মানে জাহিদ নতুন বিয়ে করেছে, জাহিদ, মৌ, আমি এবং আমাদের সাথে আমাদের একজন মানে আমাদের পছন্দের একটা মেকআপ আর্টিস্ট ছিল শিববীর। আমরা 4 জন এক ঘরে ঘুমাতাম। আচ্ছা। 3টা চৌকি ফেলা, আমি আবার একটা ছোট ডিভান সাথে নিয়ে গেছি, মানে আমি 1 মাসের জন্য তলপি তলপা নিয়ে, আমি আবার অল্প জিনিস নিয়ে নড়তে পারি না। আমি ওই সময় গিয়ে পৌঁছানোর পরে শাওন আমাকে বললো, টুটুল ভাই আসেন। চ্যালেঞ্জার ভাই বললো, আসো। আমি কেবল নৌকা উপর উঠতে যাচ্ছি সিঁড়ি দিয়ে, হঠাৎ করে স্যার ওখান থেকে এসে, হয় নামো, ধমক। এবং আমি লিটারেলি নেমে গেলাম। প্রথমে ফাজিল কোথাকার, নামো। আমাকে কিন্তু উনি প্রথম দেখলেন। আচ্ছা। তখন কি পরিচয়টা জানে যে? না, আমাকে মানে আমি তো আগন্তুক। আমি মনে করছি স্যার তো আমাকে চেনার কথা। যাও, পরে শাওন তানিয়া বলছে, স্যার টুটুল। তারপরে স্যার আর কোনো কথা বললেন না। ফরিদি ভাই ছিলেন, চ্যালেঞ্জার ভাই ছিলেন, রিয়াজ ভাইজান ছিলেন, সবাই কিন্তু ওখানে, স্বাধীন খসরু ছিলেন। ওরা তাড়াতাড়ি এসে আমাকে আসো ভাইজান, আসো, ডেকে নিয়ে আমি না পুরো ঘেমে গেলাম। মানে এত অপমান বোধ করলাম আমার জীবনে, আমি এই অপমানটা মানে আর কখনো পেয়েছি কিনা জানি না। পরে আমাকে মানে বসিয়ে কলা আর মুড়ি খেতে দেওয়া হলো, আর তো মুখে ঢুকছে না। তো স্যার এসে বললেন যে আমি আসলে এই 10 ফিট দূরের কাউকে দেখতে পাই। উনার সাথে আমার যখন ফোনে কথা হয়, উনি আমাকে বলেছেন, কেমন আছো, ভালো আছো, এই শুনে তুই চলে আসো 2টায়। আমি বলছি, জি আচ্ছা, চলে আসবো। তো এখন উনি আমাকে কোন 2টায় আসতে বলেছে এটা আমি বুঝি নাই। পরে জানলাম যে আমাকে রাত 2টায় আসতে বলা হয়েছে। সেই রাত 2টায় নুহাসপল্লীতে কোনো ইলেকট্রিসিটি নাই, কিচ্ছু নাই। নুহাসপল্লীর ভিতরে সুন্দর সবকিছু, এর বাইরে জঙ্গল, রাস্তাও বিখ্যাত। আচ্ছা, যাক। তো আমি তো গেলাম ওই রাত 2টার সময়। আমি রাত 2টার সময় হাজির। গিয়ে দেখি যে কেউ ফোন ধরে না, শুনশান রাত। ওদিক থেকে শিয়ালের ডাক, হরেক রকম কে করে পাখি ডেকে ওঠে, এরকম মানে একটা ভুতুরে ব্যাপার। তা আমার মধ্যে ভয় যেহেতু একটু কম তুলনামূলকভাবে, আমি গাড়ির মধ্যে গান টান ছেড়ে আমি 3 ঘন্টা চুপচাপ শুয়েছিলাম। ভোরের আলো ফোটার সাথে সাথেই দেখি যে আর 100 গজ দূরেই গেট। গেলাম, সকালবেলায় দেখা হলো চাচার সাথে, একসাথে নাস্তা করলাম। নাস্তা করার পরে বললাম যে, চাচা আমার কল কখন? তখন উনি বললেন যে, তোমার কল নাই, তুমি আবার গিয়া ঘুমাও। আমি আবার ঘুমালাম। দুপুরে ভাত খেতে উঠলাম, জিজ্ঞেস করলাম খাওয়া দাওয়া শেষ, চাচা কল কখন? বলে, তোমার এখনো কল নাই, তুমি গিয়ে আবার বিশ্রাম নাও। আবার বিশ্রাম। রাত্রেবেলায় ভাত খাওয়ার সময় তিনি আমাকে বললেন, ওয়েলকাম টু নুহাসপল্লী। আমি তখন বললাম, জি চাচা, থ্যাংক ইউ। এখানে কয়েকটা নিয়ম মাইনে চলতে হবে। আচ্ছা, কি নিয়ম মাইনে চলতে হবে? যে সন্ধ্যা রাত 8টার পরে দিঘির পাড়ে যাওয়া যাবে না। আচ্ছা, দিঘির পাড়ে বলে কি অশরীরী কী সব দেখা যায়, মানে এবং ভয়ঙ্কর ব্যাপার। আমি তো তারপরে বললো যে সন্ধ্যায় যখন মাগরিবের এই আজানটা দেয়, তখন নামাজের বেদিতে ওখানে যাইবা না। হুমায়ুন আহমেদ হচ্ছে সেই মানুষ। হ্যালো মাহফুজ, তুমি কই? আমি শুটিংয়ে। কোথায়? ফোনটা রেখে দিল। কিছুক্ষণ পর এই আপনাকে ডাকে, কেউ একজন এসে বললো, আপনাকে কে জানি না। গিয়ে দেখি যে হুমায়ুন আহমেদ দাঁড়ায় আছেন আমার শুটিং বাড়ির সামনে, দাঁড়ায় আছে গাড়িতে বসে আছেন আর কি, দাঁড়ায় বাইরে না, গাড়িতে আছে। ওঠো, চলে যেতেন নুহাসপল্লী। একদম 1 দিন 2 দিন 3 দিন 4 দিন গল্প, আড্ডা গল্প। ঢাকা থেকে নূর ভাইজান, জাহিদ যান, আরও অনেকেই যান, আমাদের অনেক যান। হ্যাঁ, স্ক্রিপ্ট পড়বো, স্ক্রিপ্ট লেখা হচ্ছে, স্ক্রিপ্ট পড়বো, এই স্ক্রিপ্ট নাটক হবে। স্ক্রিপ্ট লিখতে 1 সপ্তাহ চলে যায়। এদিকে কিন্তু আমার শুটিং শিডিউল, আমি কতজনকে এইভাবে যে ফাঁসিয়েছি।
তারপর আমি হুমায়ুন আহমেদের ওখান থেকে নুহাশপল্লিতে আসার পর ডিরেক্টরদের ঘরে ঘরে যেতাম ফুল নিয়ে মাপ চাইতে। আমি আদৌ জানি না ওনারা মাফ করেছেন কিনা। কতজনকে ফাঁসাতে হয়েছে আমার ওনার জন্য, কারণ তখন ব্যাক করতে পারছেন না। নুহাশপল্লি এমন একটা জায়গায় ছিল ওখান থেকে গেলে আর আসা যেত না, এখন তো যাওয়া যায়। গাড়ি, তারপরে নৌকা, তারপর পায়ে হাঁটা, তারপরে কাদা, ইম্পসিবল একটা জায়গা নিয়ে উনি ছিলেন। এখন তো সহজ। প্রয়োজনের জন্য আমাকে অনেকগুলো নাটক বানাতে হয়েছে। একদম যদি আরো খোলাসা করে বলি, হুমায়ুন আহমেদের চিকিৎসার সময় অনেকগুলো মানে আর্থিক লোন ছিল। তখন একটি চ্যানেলের কাছে একটা বড় অঙ্কের লোন আমাদের ছিল, সেই লোনটা মেটানোরও একটা ব্যাপার ছিল। এবং আমি খুব গর্ব করে বলতে চাই, হুমায়ুন আহমেদের কাছে কারো লোন নেই, সমস্ত লোন আমি শোধ করেছি। আমি শোধ করেছি। পরবর্তীতে হুমায়ুন আহমেদের কিছু বইয়ের রয়্যালিটি দিয়ে কিছু হয়েছে, কিছু কি বলবো অ্যাডজাস্ট হয়েছে। হুমায়ুন আহমেদের মানে চিকিৎসার সময় একটা বড় অঙ্কের লোন বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছ থেকে, মানে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া হয়েছিল, সব শোধ হয়েছে। ওই সময় আমাকে অনেকগুলো নাটক আমি বানিয়েছি, যেটা আমি এখন এই জায়গায় এসে, আমি তখনও বানাতে যে আমি খুব কমফোর্টেবল ছিলাম তা না, আমি যে খুব আগ্রহ করে বানিয়েছি তা না। আমি মনে করি ওগুলো ভালো হয়নি। স্যারের একটা ওরা তিনজন বলে একটা সিরিজ ছিল, আবার ওরা তিনজন, যেটা যে এপিসোডটায়, ওটাতে কমেডি ক্যারেক্টার। স্যার সারা জীবন জানতেন যে আমি কমেডি করতে পারি না, আমি খুব সিরিয়াস অ্যাক্টিং করি। কমেডি করতে পারো না মানে পারি না বলতে উনি সেভাবে দেখেননি কখনো। শাওন স্যারকে এটা খালি বলেছেন যে তুমি তানিয়ার কমেডি সম্পর্কে, তো মানে কমেডি কতটা করতে পারে এর সম্পর্কে তোমার ধারণাই নাই। তো স্যার তো কারো অন্যান্য, এটা কিন্তু স্যারকে আমরা সবসময় বলতাম যে স্যার অন্যান্যদের কাজও একটু দেখতে হবে আপনাকে। তো স্যার খুব একটা বাইরের কাজ দেখতেন কম। তো এরপরে যেটা হলো যে ঠিক আছে আমি একটা সিন আগে লিখি, তারপর দেখে আমাকে তো স্যার বললেন যে তুমি একটা সিন লিখেছি, আগে তুমি কাজটা করবা, তারপর আমি দেখবো যে কিভাবে। তা আমার তো সেই একই কথা যে পরীক্ষা আপনি নেন, রেডি আমি আছি। আমি স্ক্রিপ্ট তো পড়ে গেছি ওভাবে করে স্যারের, কারণ স্যারের ওখানে স্ক্রিপ্টের একটা মানে বিষয় থাকতো, কমাদারি চেঞ্জ করা যেত না। সেখানে আমাকে একটা কমেডি চরিত্র করেছিলেন। আমি হচ্ছে ওই জমিদার, ওই স্বেচ্ছাবন্দী ওই জমিদারের মানে সহচর, মানে কি বলবো, যেটাকে মানে কাজকর্ম করে ম্যানেজার। তো ওইখানে একটা খুব কমেডি চরিত্র করেছিলাম। তা আমি কমেডিকে আমাদের সকল্ড কমেডি করতে দেয়নি, মানে ভালগারিটির দিকে আমি নিয়ে যেতে চাইনি। আমি ওখানে করেছিলাম খুব খুব কন্ট্রোল একটা সত্যিকারের মানে রবি ঘোষ মার্কা একটা চরিত্র করতে চেয়েছিলাম। এই যেমন করলাম, সে যখন রিলিজ হলো, তারপরে কোনো একজন সাংবাদিক মানে ক্রিটিক, তিনি একটা রিভিউ লিখলেন, আমার মনে নেই কোন পত্রিকায়, লিখলেন যে জয়ন্ত চট্টোপাধ্যায়ের মতন এরকম একটা সিরিয়াস অভিনেতাকে হুমায়ুন আহমেদ কি আজে বাজে ব্যবহার করলেন। আমি জানি না, এটা হুমায়ুনের কাছে শোনা। তাই বললেন যে আপনি একটা রিজয়েন্টার দিন, আপনি একটা রিজয়েন্টার দিন। বললেন আমি রিজয়েন্টার দিন, আমি তো আমার তো সাকসেস, আপনাকে দিয়ে আপনার মতন একটা সিরিয়াস অ্যাক্টরকে আমি যে একটা কমেডি চরিত্র অভিনয় করাতে পেরেছি, এটা আপনার তো ভার্সেটালিটি বাড়লো। নিয়ে গেছি 1 মাসের জন্য থাকবো। আমি একদিন শুটিং করার পরে আমার কেন জানি মনে হয়েছে যে আমি আসলে কেন আসলাম, আমি আসলে ডক্টর শাহানাকে পাচ্ছি না এবং আমার আসলে ভালো লাগছে না কাজটা করতে। তা আমি কি হুমায়ুন ভাইকে বললাম, হুমায়ুন ভাই আমি কাজটা করবো না। সবাই না অবাক হয়ে গেছে, এটা নাকি অনেকে সাহস করতে পারে না। হ্যাঁ, কিন্তু আমার কাছে না হুমায়ুন ভাইকে কোনোদিন ভয়ঙ্কর মানুষ মনে হয়নি। হুমায়ুন ভাই হতে পারেন অনেক মুডি, হুমায়ুন ভাই হতে পারেন অনেক কি বলবো, অনেক জেদি, সেটা আলাদা ব্যাপার, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমি এইভাবে কখনো দেখিনি। আমি আসলে তখন বুঝি নাই যে আমি যে খুব ভালো হচ্ছে কি মানুষকে অবজার্ভ করতে পারি। এটা আমি এখন বুঝি। আমার কাছে মনে হয় যে আমার প্রিয় বিষয় মানুষ, আমার প্রিয় বিষয় মানুষের জীবনের গল্প। আমি আসলে মানুষকে অবজার্ভ করতে খুব ভালোবাসি, সেটা আসলে তখন অজান্তেই করতাম। আমি না হুমায়ুন আহমেদের এত ইন্টারেস্টিং এবং এত মিষ্টি মিষ্টি কিছু ব্যাপার আমি অবজার্ভ করেছি। আমার যে জায়গাটুকুতে আমি দেখেছি, স্যারের এরকম একটা জায়গা গেছে যে স্যারের রূপালী রাত্রি বলে একটা টেলিফিল্ম আমরা করব। সেই টেলিফিল্মে প্রথমে নির্বাচিত হলো, স্ক্রিপ্ট পড়া হলো, আমাকে যে ক্যারেক্টারটা করা হলো, শাওনকে একটা ক্যারেক্টার দেওয়া হলো, টুটুল ওটাতে অভিনয় করেছিল এবং আরও অন্যান্য যারা ছিল, যে চ্যালেঞ্জার ভাই ছিলেন, সবাই ছিল, রিয়াজ ভাইজান একটা খুব ছোট্ট ভাইটাল ক্যারেক্টার, খুব সুন্দর ক্যারেক্টার করেছিলেন।
সেখানে মেইন কাস্ট মানে যে ক্যারেক্টারটা ছিল যেটা বেস করা মেইন বলে আসলে স্যারের ওখানে কিন্তু আমার কাছে যেটা মনে হয় আমি স্যারের নাটকগুলো দেখলে মনে হয় যে সবই মেইন, সব ক্যারেক্টার। স্যারের উপন্যাস পড়লেও মনে হয় যে এটা আমি, স্যারের উপন্যাসে মনে হয় যে ওই ক্যারেক্টারটা সেটা যদি আমি হতাম এরকম লাগে, কিন্তু স্যারের গল্পগুলোতেও তাই। ইভেন বুয়ার যে করে সেও ইম্পর্টেন্ট ওখানে। সো কোনো আনইম্পর্টেন্ট ক্যারেক্টার আমার কাছে আমি দেখিনি স্যারের ইয়েতে।